আসসালামু আলাইকুম। গল্প শুরু করার আগে আপনাদের প্রথমে কিছু কথা বলি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প শুনতে চাইলে আমাদের আব্দুল লাভ স্টোরি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমাদের পাশে থাকুন। তো চলুন গল্প শুরু করা যাক। স্যার, আপনি আমাদের ছেড়ে চলে যাবেন? এখনও তো আপনি সে মেয়েকে খুঁজেও পাননি। ওই মেয়েকে না খুঁজে চলে যাবেন? কিছু করার নেই। দাদু অনেক অসুস্থ। ওনার দেখাশোনা যারা করতেছে তারাও এখন হাল ছেড়ে দিয়েছে। তাছাড়া ওই মেয়েকে এতগুলো দিনেও খুঁজে পাইনি। তাই বলে বরাবরের জন্য ছেড়ে দিতে হবে? আবার কি আসবেন না? দাদুর সব কিছু এখন থেকে আমাকেই দেখাশোনা করতে হবে। সেজন্য কিছু করার নেই। ভালো থেকো তোমরা। এই বলে উড়োজাহাজের উপরে উঠে আসে। ওখানে একটা হেলিকপ্টার এসেছিল আকাশকে নিয়ে যাওয়ার জন্য। কয়েক ঘন্টা পরে চলে আসে আকাশ ওর বাড়িতে। চারিদিকে সিকিউরিটি আর গাড়ির সাথে হেলিকপ্টার রাখা হয়। একটু পরে দাদু, তুমি ঠিক আছো তো? দাদু ভাই, আমি ঠিক আছি। যদি ঠিকই থাকো তাহলে আমাকে চাকরি ছেড়ে দিয়ে কেন আসতে বলে দাদু? আমাদের যে সম্পত্তি আছে তার দেখাশোনা করার জন্য তো লোক লাগবে। তুমি তো এতগুলো দিন দেখাশোনা করে আসতেছো। আমার বয়স তো কম হলো না, সেজন্য কাল থেকে তুমি অফিসে যাবে। ঠিক আছে। আপনাদের সংক্ষেপে আকাশের পরিচয় দিয়ে দিই। আকাশের আত্মীয় বলতে ওর দাদু ছাড়া আর কেউ নেই। দাদুর বয়স হয়ে যাওয়াতে এখন উনি অফিসে আর বাকিগুলো দেখাশোনা করতে পারছে না। কিছুক্ষণ পরে অন্যদিকে আম্মু, আম্মু, কোথায় তুমি? কি হয়েছে বল। শুনেছি তুমি আমার জন্য ছেলে দেখেছো। হুম, দেখেছি তো। কে সে ছেলে? একে গ্রুপের মালিকের একমাত্র নাতির সাথে। ওয়াও আম্মু, আমার তো ভাগ্যই খুলে গেল তাহলে। হুম, তা আর বলতে। তা আমি কি ওর সাথে দেখা করতে যাব? ছেলেটা এখনো বাসায় ফিরেনি। আমি সময় হলে তোকে জানাবো। ঠিক আছে আম্মু। অন্যদিকে আকাশ রেস্ট নেয়। কিছুক্ষণ পরে আকাশের দাদু ওর রুমে আসে। কি করছো দাদু ভাই? এই তো দাদু, বসে আছি। তোমার জন্য একটা খুশির সংবাদ আছে। কি সংবাদ দাদু? তার আগে আমাকে এটা বলো, তোমার পছন্দের কোনো মানুষ আছে কি? পছন্দের মানুষ তো নেই। যাও, একজন ছিল, কিন্তু আমি তার নাম ঠিকানা কোনো কিছুই জানি না। সেটা কেমন কথা? আমি ঠিক বলছি। আচ্ছা, আমাকে এই কাহিনীটা একটু বলো তো। এই তো 2 মাস আগের কথা। তারপরেও জানতে চাই আমি। তাহলে শোনো। 2 মাস পূর্বে স্যার, একটা খবর পেয়েছি। কি খবর? সমুদ্রের মাঝখান দিয়ে আজ রাতে একটা জাহাজ যাবে। সেটা তো সবসময় চাই। কিন্তু আজ রাতে যে জাহাজ যাবে ওটার মধ্যে 100 মেয়ে থাকবে। মানে ওদের নিয়ে গিয়ে বিভিন্ন পতিতালয় বা শরীরের অঙ্গ বিক্রি করে দিবে? সেরকমই ধারণা করতেছি আমরা, কিন্তু সঠিক জানি না ওদের ঠিক কোনো কাজে নিয়ে যাবে। এই নিন স্যার নাম্বার। কিছুক্ষণ পরে সব কিছু নিয়ে আলোচনা করতে থাকে। অনেকটা সময়ের পরে তাহলে 20-25 জন অফিসার সাথে 5টা স্পিড বোট তৈরি করে রাখো। রাতের আগে আমরা রওনা দিব। ঠিক আছে স্যার। এইদিকে মেয়েগুলোকে এক এক করে অবচেতন অবস্থায় জাহাজে ওঠানো হয়, তাও সব মেয়েকে অবচেতন করে। বস, আর কয়টা আছে? এবার পুরো 100 জনকে সাপ্লাই দেব। এবার আর ডলারের অভাব হবে না। কিন্তু এদের যদি জ্ঞান ফিরে আসে? একটা করে ডোজ দিয়েছি। 12 ঘন্টার আগে আর উঠবে না কেউ। তাছাড়া এই জাহাজ 10 ঘন্টার আগে ঘাটে পৌঁছে যাবে। কিন্তু বস, নেভির লোকেরা যদি চেক করে? সে জন্য তো ওদের 10টা কন্টেনার করে পাঠাবো। পেছনে ওরা থাকবে আর সামনে ওই মালগুলো দিবি, যেন কারো সন্দেহ না হয়। বুঝতে পেরেছি বস। তাহলে এখন যা তাড়াতাড়ি। চলি তাহলে। আকাশ আরও কিছু অফিসার নিয়ে সমুদ্রের ওই জায়গা থেকে কিছুটা দূরে এসে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরে জাহাজ আসার সময় হয়। ওইসব জাহাজ একটা চেকপোস্ট হয়ে যায়। তারপর বের হতে হয়, সেজন্য ওখানে এসে দাঁড়ায়।
কিছু অফিসার চেক করে তেমন কোনো কিছু পায়নি বলে ছেড়ে দেয়। একটু সামনে আসতেই ওই সামনে দেখ, এরা কারা? নেভির লোকেরা। কিন্তু ওরা এখানে কেন? আমি কি জানি? দূর থেকে মাইক দিয়ে জাহাজ দাঁড় করানোর জন্য বলতে থাকে। জাহাজ এখানে দাঁড় করা ও নয়, আমরা জাহাজ জব্দ করতে বাধ্য হব। মাইকে এরকম শব্দ শুনে জাহাজটা দাঁড় করে, তবে তাও অনেকটা দূরে এসে দাঁড়ায়। এরপর আকাশ অফিসারদের নিয়ে জাহাজে ওঠে। কি ব্যাপার স্যার, আপনারা এখানে? এখানে কোনো সমস্যা আছে কি? চেকপোস্টও আমরা সব কিছু চেকিং করিয়ে তারপর এনেছি। এখন আবার চেক করলে কি সমস্যা আছে? না স্যার, করুন। এই জাহাজে কতগুলো কন্টেনার আছে? এই তো 32টার মতো। সবগুলো খোলার ব্যবস্থা করো। সবগুলো খুলতে হবে? হবে। কোনো সমস্যা আছে কি? না স্যার, কোনো সমস্যা নেই। তাহলে খুলো সবগুলো। লোকগুলো এক এক করে সবগুলো কন্টেনার খুলতে থাকে। সবগুলোর মধ্যে মালামাল ছাড়া তেমন কিছুই দেখা যাচ্ছে না। স্যার, আমাদের কি কেউ তাহলে ভুল তথ্য দিয়েছিল? হতেও পারে। আচ্ছা, এখান থেকে দুটো বাক্স নামো তো। 2টা কেন? দরকার হলে 4টা বের করে দেখাচ্ছি। 4টা বক্স বের করে দেখায়। পিছনে আরও একটা বক্স ছিল, ওটার পরে মেয়েগুলো ছিল। তখন একটা জিনিস খেয়াল করে। একটা স্টিক দাও তো। কেন স্যার? আগে দাও। স্টিক নেওয়ার পরে কন্টেনারের পাশে বাড়ি মারে। শব্দটা কেমন? অনেক ভারী মনে হচ্ছে। এখন দেখো তো কেমন। এবার শব্দটা অনেক হালকা মনে হচ্ছে। ঠিক তাই। একটা কাজ করো, পুরো কন্টেনার খালি করো। স্যার প্লিজ এরকমটা করবেন না, মালগুলো নষ্ট হবে, আবার সময়ও চলে যাবে। কোনো কিছু হবে না, তোমরা বের করো আর বাকিরা এদের ধরো, যেন পালাতে না পারে। অফিসার এক একে সব কিছু খালি করতে থাকে একটা ভিতরে মেয়ে দেখতে পেয়ে। স্যার, ভিতর তো 100 জন মেয়ে। হেডকোয়ার্টারে কল দিয়ে একটা জাহাজ নিয়ে আসার জন্য বলো। ঠিক আছে। কল দিয়ে আরেকটা জাহাজ নিয়ে আসার জন্য বলে। ওই লোকগুলোর কাছে আসে। এখন বল বাকি মেয়েগুলো কোন বাক্সে আছে, নয়তো সবগুলো খালি করব। সাথে সব মাল এই সমুদ্রে ফেলে দিব, সাথে তোমাদেরও সেই মালের সঙ্গে ভেঙে ফেলে দিব। বলছি স্যার, বলছি। বল কোথায় আছে বাকি মেয়েগুলো? ওরা ওই পাশের বক্সগুলো ভিতরে আছে। সবগুলো মেয়েকে বের করে আমাদের জাহাজে উঠাও আর এদের নিয়ে যাও। ঠিক আছে। অফিসার সব মেয়েকে বের করে, কিন্তু ওখানে একটা মেয়ে কম ছিল সেজন্য। একটা মেয়ে কম কেন? ওই মেয়েটা কেবিনের রুমে। ওখানে কেন? ওই মেয়ের সাথে। কি করেছিস বল। বিশ্বাস করুন স্যার, এখনো কিছু করি নাই। চেকপোস্ট পার করে তারপরে মেয়েটিকে কেবিনে এনেছি। কেবিনে আনার পরে আপনারা চলে আসলেন। কোনো কিছু করার সময়ও তো পাইনি। এখন কি করব? ঠিক আমি কেবিনে দেখে আসি, ততক্ষণে তুমি বাকি জাহাজগুলোকে বলো ওদের ওখান থেকে নামিয়ে হসপিটালে যেন নিয়ে যাওয়া হয়। আছে, কিন্তু আপনি? জি স্যার। আমি মেয়েটিকে খুঁজে আসতেছি। জাহাজের ভিতরে এসে খুঁজতে থাকে মেয়েটিকে। কেবিনে এসে একটা মেয়েকে দেখতে পায়, অবচেতন অবস্থায় পড়ে আছে। আকাশ তো মেয়েটির মায়াবী চেহারা দেখে মুগ্ধ হয়ে যায়। জানোয়ারগুলো এদের মতো নিষ্পাপ মেয়েকে তুলে এনে, ওদের তো বাঁচার কোনো অধিকারও নেই। মেয়েটিকে কোলে নিয়ে বের হয়ে আসে। তারপর পুরো জাহাজে বোমা লাগিয়ে ওটা সমুদ্রের মধ্যে নষ্ট করে দেয়। মেয়েটিকে নিয়ে চলে আসে সমুদ্রের কিনারায়। সবাইকে নেওয়া হয়েছে তো? একটা কাজ করো, এই মেয়েটিকে ওই অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাও। স্যার, মেয়েটি তো আপনার কোলে, আপনি না হয় তুলে দিলেন। মেয়েটিকে তুলে দেয়। গাড়ি চলে যায় হাসপাতালের দিকে। এই দিকটা সব শেষ করে চলে আসে ক্যাম্পের মধ্যে। স্যার, কি করব? ওদের ভালো করে মারো আর কথা বের করো, ওরা কাদের লোক আর এদের কোন জায়গা থেকে নিয়ে যাচ্ছিল। ঠিক আছে স্যার। ওরাও ওদের দুজনকে মারতে থাকে। অনেক কিছুর পরে ওরা মুখ খুলে। বলছি স্যার। ঠিকানা বলো তাহলে। লোকগুলো ঠিকানা বলে। সে ঠিকানা নিয়ে এই ঠিকানা পুলিশের কাছে দাও, বলবে একদিনের ভিতরে সবাইকে যেন ধরে নিয়ে আসে। ঠিক আছে স্যার, বলবো।
এদিকের কাজ তো শেষ। এভাবে একদিন পার হয়ে যায়। আকাশ তো মেয়েটির কথা প্রায় ভুলেই গিয়েছে, কিন্তু যখন ও নিজের পোশাক পরতে যাবে তখন লিপস্টিকের দাগ দেখতে পায়, তাও ঠোঁটের চিহ্ন। এটা কি স্যার? মনে হয় ওই মেয়ের। হতেও পারে। ভালো কথা। ওই মেয়েগুলো এখন কেমন আছে? অনেক মেয়েকে ওদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। কি বলো, এত তাড়াতাড়ি? ডক্টর তো বলল রাতের ভিতরে ওদের জ্ঞান ফিরে আসবে। এরপর ওরা নিজেদের পরিবারের নাম বলে, ওদের পরিবারের সাথে কথা বলে। ওদের তো বিকালের ভিতরে ছেড়ে দেওয়া হয়েছে। ওই মেয়েটার কি খবর? কোন মেয়ে স্যার? যে মেয়েকে আমি তো শিওর জানি না, তবে হসপিটালে খোঁজ নিলে জানতে পারবো। খোঁজ নাও তো তাহলে। অফিসার খোঁজ নিতে থাকে। খোঁজ নিয়ে জানতে পারে ওর বাবা ওকে এসে নিয়ে গেছে, যা আকাশকে জানায়। কোনো ঠিকানা বা মোবাইল নাম্বার? না স্যার, ওইগুলো দিয়ে যায়নি। ঠিক আছে, তুমি যাও। এরপর আকাশ অনেক চেষ্টা করেও ইরার কোনো খোঁজ পায়নি। হসপিটালের সিসিটিভির মধ্যে ইরার কোনো ভিডিও নেই, কারণ ওদের সবাইকে হসপিটালের বাহিরে মাঠে শুয়ে রাখা হয়েছিল, এই জন্য কোনো ভিডিও নেই। এসব কাহিনী আকাশ ওর দাদুকে বলছিল। এখন চলুন বর্তমানে ফিরে আসি। বর্তমান। তাহলে তুমি মেয়েটির প্রেমে পড়ছো, তাই তো? প্রেমে পড়িনি, কিন্তু মেয়েটিকে দেখার খুব ইচ্ছা ছিল। ও আচ্ছা, যে কারণে আমি এসেছি এখানে। কি কারণ দাদু? আমি তোমার জন্য একটা মেয়ে ঠিক করেছি। তাই বলে আমাকে না জানিয়ে? ভেবেছিলাম তোর যদি পছন্দের কেউ থাকতো তাহলে তার সাথেই তোর বিয়ে দিয়ে দিতাম, কিন্তু এখন সে যখন নেই তখন আর কি করার। দুদিনও হলো না এলাম, আর তোমরা এর মধ্যে এসব কি শুরু করেছো? আমার তো বয়স হয়েছে, কখন আমি মারা যাই ঠিক নাই। এরকম ইমোশনাল কথা বলেই আমাকে তুমি রাজি করিয়ে নাও। আচ্ছা, আমি মেয়েটির ঠিকানা দিচ্ছি। এই রেস্টুরেন্টে এই টেবিলে মেয়েটি থাকবে, তুই দেখা করে নে। যদি তোর পছন্দ হয় তাহলে আমার কোনো আপত্তি নেই বিয়েতে। যদি মেয়ে পছন্দ না হয়? তাহলে আমরা অন্য মেয়ে দেখবো। ঠিক আছে দাদু। পরের দিন বেরিয়ে পড়ে নীলাও। সে যে আগে থেকেই অপেক্ষা করতে থাকে, তবে নীলাও আকাশকে চিনে না, আর না আকাশ নীলাকে চিনে। অপেক্ষা করতে থাকে। উফ, আসছে না। কখন যে আমার স্বপ্নের রাজপুত্র আসবে আমি তখন দেখতে পারবো। এর মধ্যে আকাশ টেবিল নাম্বার মিল করে নীলাকে দেখতে পায়। আকাশকে দেখে নীলা। উফ, এই ছেলে তো দেখি অনেক হ্যান্ডসাম। আচ্ছা, এই ছেলে কি সেই ছেলে যার সাথে আজকে আমার দেখা করার কথা, নাকি সে অন্য কেউ? এগুলো ভাবতে থাকে। তখন নীলা চমকে দিয়ে। আপনি নিশ্চয় নীলা? আপনি কি আকাশ? জি, ঠিক ধরেছেন। তাহলে আপনার সাথে আমার বিয়ের কথা চলছে? ঠিক ধরেছেন, চলুন বসে কথা বলি। হ্যাঁ, বলুন। ওরা কথা বলতে থাকে। তখন আকাশ ওয়াশরুমে যাবে বলে টেবিল থেকে উঠে ওয়াশরুমের দিকে যেতে থাকে। খেয়াল না করেই একটা মেয়ের সাথে ধাক্কা লাগে। কিছু বলতে যাবে, তখনই ওই মেয়েটিকে দেখে, যাকে আকাশ 2 মাস ধরে খুঁজছিল। তাকিয়ে আছে মেয়েটির দিকে। কানা কি আপনি চোখে দেখতে পান না? আপাতত আপনাকে ছাড়া কোনো কিছু দেখি না। আপনাদের মতো ছেলেদের আমার ভালো করে চেনা আছে। কিন্তু আমাকে তো চেনা নেই। সবগুলো এক গোয়ালের গরু। আপনি কিন্তু রীতিমতো অপমান করছেন। কি করব? এভাবে কেউ ধাক্কা দেয়? তাহলে কিভাবে দেই, আমাকে একটু শিখিয়ে দিবেন? আমি বলতে চেয়েছি কাউকে এরকমভাবে ধাক্কা দিবেন না। আচ্ছা, আপনার নামটা কি জানতে পারি? অপরিচিত কাউকে আমি আমার নাম বলি না। আমরা কিন্তু পূর্বের পরিচিত। যদি পূর্বের পরিচিত হই তাহলে আমার নাম তো জানার কথা। আসলে আমাদের দেখা হয়েছে, কিন্তু কথা হয়নি। মেয়ে পটানোর জন্য এইরকম আইডিয়া কোথায় পান বলেন তো? মানে ঠিক বুঝলাম না। এই যে মিষ্টি মিষ্টি কথা বলে মেয়েদের যেভাবে পটিয়ে নিচ্ছেন তার কথা বলছি। আমি কখন পটাতে চাচ্ছি? এই যে আমাকেই তো পটানোর ট্রাই করে যাচ্ছেন। মোটেও না, আমি শুধু নামটা জানতে চেয়েছি। তাছাড়া? তাছাড়া কি? আপনাকে তো মোটেও সুন্দর লাগছে না, যতটা সুন্দরী আপনি নিজেকে মনে করছেন। তার মানে আমি কি সুন্দর না?
মোটেও আপনি সুন্দর না। আমি বিশ্বাস করি না। সে আপনার ইচ্ছে, বিশ্বাস করুন বা না করুন। ইরা তো অনেক রেগে যায়, ওখান থেকে চলে আসে। এইদিকে আবিরকে কল দেয়। জি স্যার, বলুন। সাদা জামা পরা একটা মেয়ে তোমার ওইদিকে আসবে, সেভাবে হোক ওই মেয়ের ছবি আর ডিটেলস আমার চাই। জি স্যার, দেখতেছি। আকাশ ওয়াশরুমে আসে, ফ্রেশ হয়ে টেবিলে এসে দেখে নীলা নেই। এই মেয়েটা কোথায় গেল? স্যার উনি তো চলে গেছে। চলে গেছে মানে? ওনার কল আসলো, উনি চলে গেল। আপনি তো অনেক লেট করে ফেলেছেন, সেই জন্য চলে গেল। কিন্তু স্যার মুখে মাস্ক তো সরান। উফ, আমার তো মনে নেই। নীলা তো আমার মুখটাই দেখিনি। উনি মুখ তো দেখিনি, তা ঠিক, কিন্তু আপনি ওনাকে যা যা দিয়েছেন উপহার হিসেবে, এই সব কিছু পেয়ে উনি তো অনেক খুশি। ওকে যা উপহার দিলাম সেসব কিছুর আনুমানিক কত ডলার হবে? এই তো, তাও $5 মিলিয়ন তো হবেই। কিন্তু স্যার, কিন্তু কি বলো? যে মেয়েটার কথা বলেছেন ওইটা ওর ছবি। আর ঠিকানা? ঠিকানা দিতে পারিনি, তবে মেয়েটির গাড়ির নাম্বার জানতে পেরেছি। ওটা দিয়ে ঠিকানা খুঁজে নিব। এটা অবশ্য ভালো কাজ করেছো। তাহলে এখন যাওয়া যাবে কি? হুম, চলো তাহলে। পরের দিন নীলার সাথে আকাশের রাস্তায় দেখা হয়, কিন্তু নীলা তো আকাশকে কোনোভাবেই চিনতে পারছে না। সেজন্য ওই, কে তুই? আমি আপনাকে ভালোবাসি আর বিয়ে করতে চাই। তোর সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? তুই জানিস কে আমি, কি আমার পরিচয়? তোমার সম্পর্কে তো তেমন কিছু জানি না, তাও আমি তোমাকে ভালোবাসি আর ভালোবেসে যাব। এরপর যদি আর একটা কথা বলিস, তোর মুখে জুতা দিয়ে মারবো। তোর মতো একটা ফকিন্নিকে আমি ভালোবাসবো, তা তুই ভাবলি কি করে? প্লিজ আমার ভালোবাসা এভাবে ফিরিয়ে দিবেন না। এগুলো দেখেছিস, যার সাথে আমার বিয়ে হওয়ার কথা, ও আমাকে এইগুলো উপহার দিয়েছে। যদি তুই এর চেয়ে বেশি কিছু আমাকে উপহার হিসেবে দিতে পারিস, তাহলে আমি ভেবে দেখব। ও, তার মানে এই মেয়েটি শুধু আমার ডলার দেখে আমার প্রেমে পড়েছিল? কি ভাবছিস? ভাবছিস এত কিছু তো জীবনে চোখেও দেখিসনি। সে যাকে, এরপর থেকে যদি আমার চোখের সামনে তোকে পাই, তাহলে ভালো হবে না কোনো দিক দিয়ে। কথাটা মনে রাখিস। কি আর করা, নীলা তো চলে যায়। এই সব কিছু ইরা দূর থেকে দেখছিল, তবে এরা যে সব কিছু দেখছিল তা আকাশ বা নীলা ওরা কেউই জানতো না। তাই ইরা কি বুঝে আকাশের কাছে আসে। কেমন আছেন? আকাশ তো মেয়েটিকে দেখে অবাক হয়, কেননা ওকে না খুঁজেই এভাবে সামনে পেয়ে যাবে তা ভেবে পায়নি। এই যে মিস্টার, কথা কেন বলছেন না? জি, আমাকে বলছেন? আপনি ছাড়া এখানে আর কেউ কি আছে? তা হয়তো নেই। আচ্ছা, আমি লক্ষ্য করলাম ওই মেয়েটি আপনার সাথে রেগে কথা বলছিল। ওই মেয়ে কি আপনার গার্লফ্রেন্ড বা বউ এরকম কোনো কিছু হবে কি? তো আপনার কি মনে হয়? কিছু বুঝতে পারিনি বলেই তো জিজ্ঞেস করা। আসলে ওই মেয়ে আমার কিছুই হয় না, এমনিতে দেখে ভালো লাগলো সেজন্য একটু কথা বললাম। তখন মেয়েটি তার বিয়ের কথা বলল, ওর হবু হাজব্যান্ড কী কী উপহার দিল সেগুলো বলল আমাকে। তাহলে তো বোঝা যাচ্ছে মেয়েটি অনেক লোভী। তেমনই ধরতে পারেন। তা আপনার নাম? আমি ইরা চৌধুরী। পরিবারে শুধু বাবাই বেঁচে আছে, তাও বাবার সাথে মাঝে মাঝে ঝামেলা হয়। আমি পারভেজ হোসেন আকাশ। পরিবারে বলতে শুধু দাদু আছে, কিন্তু আপনার বাবার সাথে কেন ঝামেলা হয়? বিয়ে নিয়ে। সেটা আবার কেমন? বাবা চায় কোনো ধনী পরিবারে আমাকে বিয়ে দিতে, যেন উনি ওনার বিজনেসে তাদের থেকে সাহায্য নিতে পারে। কিন্তু ধনী লোক আমার পছন্দ না। কেন কেন? ধনী লোকেরা কি করলো? ওরা তো অর্থের দিক দিয়ে গরিব, এরকম লোকদের চোখে দেখতে পারে না। কিন্তু সব ধনী লোক তো আর একরকম হয় না। তা আমি জানি না। আচ্ছা, আপনার কেমন ছেলে পছন্দ? শান্ত স্বভাবের একটা ছেলে, যে আমাকে অনেক ভালোবাসবে আর আমার সব খেয়াল রাখবে। কিন্তু বাবার জন্য মনে হচ্ছে ধনী পরিবারের ছেলেকে বিয়ে করে জীবনটা নষ্ট করে দিতে হবে। এটা তো সব মেয়েই চাই। আপনি চাইলে একটা কাজ করতে পারেন। কি কাজ?
যদি আপনার আপত্তি না থাকে তাহলে আপনি আপনার বাবার কাছে আমাকে আপনার বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দিবেন। এতে আমার লাভ কি? আপনার লাভ বলতে ধনী কোনো ছেলেকে আর বিয়ে করতে হবে না, সাথে আপনার বাবাও অন্য কারোর সাথে বিয়ে দেওয়ার জন্য প্রেশারও দিতে পারবে না। এটা অবশ্যই একটা ভালো কথা বলেছেন। আচ্ছা, আপনার নাম্বারটা আমাকে দিয়ে যান, আমি আপনার সাথে কথা বলে তারপর দেখি কি করা যায়। ইরাকে নাম্বার দিয়ে চলে আসে বাসায়। বাসায় আসার পরে তা দাদু ভাই, বিয়ের তারিখ কি ঠিক করব? এখন না, আমি যখন বলবো তখন। তোমরা তো একজন আরেকজনকে পছন্দ করোই, তাও কিন্তু একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? ওই মেয়ে তো অনেক লোভী। কি বলো? দাদু, আমি ঠিকই বলেছি। আচ্ছা, আমাকে সবটা বলো তো। দাদুকে সবটা বলতে থাকে, সাথে ইরার কথাও বলে। উনি সবটা শোনার পরে আমার মনে হয় তুমি মেয়েটিকে খুঁজে পাওয়ার পরে এরকমটা তোমার মনে হচ্ছে। বিষয়টা এরকম না দাদু, আগে তো নীলার সাথে দেখা হয়েছিল, ও তো অনেক বাজে বাজে কথাও বলেছিল। আচ্ছা, তাহলে এখন কি করতে চাও? নীলা আমাকে এখনও সরাসরি দেখিনি, সেজন্য আমি চেষ্টা করব ও আসলে কতটা লোভী তা জানার চেষ্টা করব। আর ইয়ার ব্যাপারটা? ইরা মেয়েটা অনেক ভালো, আমার থেকে যা মনে হলো। তবে ও এটা জানে না আমার কি কি আছে, এইগুলো কোনো কিছু ঠিকমতো জানে না। দেখো, জীবনটা তোমার, তুমি যাকে বেছে নিবে আমি তার সাথেই তোমার বিয়ে দিয়ে দিব। সত্যি বলছো তো? একদম সত্যি বলছি। কাল ইরার সাথে দেখা করব, তারপর দেখি কি করা যায়। পরের দিন আকাশ ইরার সাথে দেখা করতে একটা পার্কে আসে। কি ব্যাপার, এত জরুরি তলব কেন? তা কথা কি বলেছেন আপনার বাবার সাথে? বাবার সাথে এখনো কথা বলিনি। বাবাকে যদি আপনার কথা বলি, বাবা হয়তো আপনার উপরে লোক দিয়ে হামলা করাতে পারে। আমার উপরে কেন হামলা করাবে? ওই যে বাবার স্বপ্ন আপনি ভেঙে দিবেন সেজন্য। মানে, তাহলে সব বিপদ কি শুধু আমারই? তেমনই ধরে নিন। এখন বলুন, আপনি রাজি তো? তাহলে আমি আজকে বাবাকে বলবো আপনার কথা। আপনার ভালোর জন্য যদি এইটুকু কষ্ট সহ্য করতে হয় তাহলে করব। তাহলে আমি এখন যাই, বাবার সাথে কথা বলে আপনাকে জানাবো। ঠিক আছে, আসুন তাহলে। ওখান থেকে যে যার মতো চলে যায়। ইরা তো ওর বাসায় যায়। অন্যদিকে আকাশ কল দেয় নীলাকে। নীলা তো অনেক খুশি হয়ে যায় কল পেয়ে। তুমি আমাকে কল করেছো? এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না। কি বলেন? আপনি আমার হবু স্ত্রী, কল তো করতেই পারি। সে পারো, কিন্তু আমাকে আপনি করে কেন বলছো? তুমি করে বলো। বিয়ের আগ পর্যন্ত আপনিই বলি। ঠিক আছে, তোমার যেমনটা ইচ্ছে। তা হঠাৎ কল? জরুরি কোনো কিছু আছে? এত শব্দ কেন? বাইরে কোথাও? আমি একটু শপিং মলের ক্যাফেতে বসে আছি। এরপর নীলা নাম বলে কল কেটে দিয়ে ওখানে আসে। এসে নীলার সামনে এসে বসে। তুই এখানে কেন? এই দিক দিয়ে যাচ্ছিলাম, সামনে দেখতে পেলাম, তাই চলে আসছি কথা বলার জন্য। তোর সাহস তো কম না। তুই আমার সম্পর্কে সবটা জানার পরেও কিভাবে পারিস আমারই সামনে বসতে? এখানে সাহসের কি আছে? এখানে তো সবাই খাওয়ার জন্য এসেছে। তাহলে চুপচাপ নিজেরটা খেয়ে এখান থেকে বের হয়ে যা। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে দেওয়ার মতো দামি কোনো গিফট হয়তো দিতে পারবো না, কিন্তু তোমাকে ভালোবাসার মতো অসংখ্য সময় আমার কাছে আছে। তোর এই সময় তোর কাছেই রাখ, আমার কোনো দরকার নেই, বুঝতে পারলি? দরকার পড়বে। বড় লোকের ছেলেকে বিয়ে করতেছেন, রাতে নেশা করে এসে যে মারবে না, তার কি গ্যারেন্টি? নেশা করুক আর যাই করুক, আমার তাতে কি? আমি আমার চলাফেরা করার জন্য পর্যাপ্ত ডলার পেলেই হলো। তাহলে তো মনে হয় আপনি ওই ছেলের ডলার দেখে প্রেমে পড়েছেন। পড়েছি। আজকাল ডলারই সব কিছু। এরপর থেকে তোকে যেন আমার পাশেও না দেখি। তা নিয়ে আপনাকে একটুও ভাবতে হবে না। এই বলে নীলা চলে যায়। রাতে আকাশ বাসায় ফিরে ওর দাদুকে সবগুলো রেকর্ড শোনাতে থাকে, যা নীলার সাথে কথা বলার সময় রেকর্ডগুলো করেছিল। উনি সবটা শোনার পরে আমি এখনই বিয়ে ক্যান্সেল করে দিচ্ছি। না দাদু, ওই মেয়ে যে সাগরে যাওয়ার চেষ্টা করতেছে, ওকে সে সাগরে ঠিকই নামাবো, কিন্তু পানিতে নামার সুযোগ দিব না। ঠিক আছে, তোমার যেমনটা ইচ্ছে হয় করো। আচ্ছা, আমি রুমে গেলাম।
অন্যদিকে ইরা ওর বাবার সাথে বসে খাবার খাচ্ছে। তখন আব্বু, তোমাকে কিছু কথা বলতে চাই। কি কথা বলো? আমি একটা ছেলেকে পছন্দ করি, ওকে বিয়ে করতে চাই। তা ছেলের পরিচয় কি? ছেলে আপাতত একটা কোম্পানিতে চাকরি করে, এর বাইরে ওর দাদু আছে। সামান্য একটা কোম্পানিতে কাজ করা ছেলেকে তুই বিয়ে করতে চাইছিস, যেখানে কিনা আমি তোর জন্য কোম্পানির মালিককে খুঁজে রেখেছি। তুমি তো ডলার দেখলেই গলে যাও। তোকে এত কথা বলতে পারবো না। আমি তোর বিয়ে যার সাথে ঠিক করেছি তার সাথেই তোর বিয়ে দেব। আমি ওই ছেলেকে বিয়ে করব না। বিয়ে তোকে করতেই হবে। যা কিছু হয়ে যাক না কেন, আমি ওই ছেলেকে বিয়ে করব না। তুই যে ছেলেকে বিয়ে করবি ভাবছিস, আমি ওই ছেলেকে কখনো মেনে নেব না। 2 দিন পরে ইরার বাবা একটা ছেলেকে ওদের বাসায় আসতে বলে। ছেলেটি চলে আসে। কে এই ছেলে? আমি ঈশান, তুমি নিশ্চয়ই এরা। হ্যাঁ, কিন্তু আপনি কে? আমার সাথেই তোমার বিয়ের কথাবার্তা চলছে। মানে কি? আমি তো বলে দিয়েছি আমি আপনাকে বিয়ে করব না। আমাকে বিয়ে করতে আপত্তি কোথায়? আমার বয়ফ্রেন্ড আছে, সেজন্য আপনাকে বিয়ে করা আমার পক্ষে কোনোভাবে সম্ভব না। এই যুগে একটা মেয়ে রিলেশন থাকতেই পারে, এটা নিয়ে আমি এত কিছু ভাবি না। আপনি নাই ভাবতে পারেন, কিন্তু আমি অনেক কিছু ভাবি। আপনি এখন আসতে পারেন। আমি এসেছি যখন, তোমাকে নিয়েই যাব। আমি তো আসবো না। আসতে তো তোকে হবে। এই বলে ইরাকে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু ইরার বাবা কিছুই বলছে না। ঈশান ইরাকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে, যা ঈশানের পরিবারের। ঈশান, কে এই মেয়ে? মা, এই সেই মেয়ে যার সাথে ওর বাবা আমার বিয়ে দেওয়ার কথা বলেছিল। বাহ, মেয়েটি তো দেখতে আমার চেয়েও ভালো। এই জন্যই তো রাজি হয়েছি বোন, নয়তো ওর বাবা যা কিছু আছে তা চাইলে 200 বার কিনতে পারবো। কিন্তু ও কেন কাঁদছে? ও নাকি অন্য কোন ছেলেকে ভালোবাসে। এটা তো অনেক দুঃখজনক কথা। আমার ভাইয়ের হবু বউ কি না? আচ্ছা আপু, তোর বিয়ে কবে? কেন বলতো? তোর বিয়ে না হওয়া পর্যন্ত আমি এই মেয়েকে বিয়ে করতেও পারবো না। বুঝতে পেরেছি, তবে চিন্তা করিস না, 1 মাসের ভিতরে বিয়ে করে নিব। তা হবু দুলাভাইকে বল তাড়াতাড়ি বিয়েটা করে নিতে। ওকে কোনোভাবে প্রেশার দেওয়া যাবে না। যদি ওনারা রেগে যায়, পরে আরও ঝামেলা করে বসবে। নীলা কিন্তু ঠিক কথাই বলেছে, ওনারা এমনিতে অনেক পাওয়ারফুল লোক। যদি এমন কিছু হয়ে যায় তাহলে তো সমস্যার মধ্যে পড়ে যাব। তাহলে এটাকে কি করব? ওকে নিয়ে ঘুরবি, ফুর্তি করবি বাড়ি গিয়ে। ছি আপু, ছি। আপনার মন মানসিকতা এতটা খারাপ? খারাপের কি আছে? বিয়ের পরে তো তোমাদের মধ্যে সবই হবে। সে ভালো, এখনই একটু ফ্রি হয়ে নেওয়া অনেক ভালো। আপনার মতো খারাপ মেয়ে আমি জীবনেও দেখিনি। ওই, কি বললি তুই? রেগে ইরাকে থাপড় দিতে যাবে, তখনই কেউ একজন এসে হাতটা ধরে নেয়। নীলা তাকিয়ে দেখার পরে, তুই এখানে? কেন, আমি কি আসতে পারি না? কথাটা শুনে ইরা এবার মাথাটা উঁচু করে সামনে তাকায়। আকাশকে যে এভাবে দেখতে পারবে তা ইরা কখনো ভাবেনি। সেজন্য আকাশকে দেখেই জড়িয়ে ধরে। এমনভাবে ধরেছে মনে হচ্ছে আকাশ যদি ওকে ছেড়ে চলে যায় ও যেন মরে যাবে। তাও নিজেকে শান্ত রাখে। ওই ফকিন্নি, তুই এখানে কেন? তোকে এখানে ঢুকতে দিল কে? আমি কিভাবে এসেছি তা শোনাটা এখন জরুরি না। তাহলে কি জরুরি তোর কাছে? ইরার গায়ে কেন হাত তুলেছো তা আমি জানতে চেয়েছি। তুই কে রে যে তুই জিজ্ঞেস করলেই আমরা বলে দেব? তার আগে এটা বল, তুই কে? ও আমার ছোট ভাই। তোর কোনো সমস্যা আছে? আর তুই কে? আমাদের কথার মধ্যে এভাবে নাক গলাতেই চলে এসেছিস। ও আমার বয়ফ্রেন্ড। কি, এইটাই অকর্মার ঢেকি যার জন্য তুই আমাকে বিয়ে করবি না? ঠিক শুনেছিস, আমি তোকে ওর জন্যই বিয়ে করব না। বিয়ে তো তোকে করতেই হবে। কথাটা শুনে সবে পিছনে তাকায়। তখন ইরার বাবাকে দেখতে পায়, যদিও আকাশ চিনে না সেজন্য। 1 মিনিট, আপনি কে? আমি ইরার বাবা। ইরা উনি তো তোমার বাবা? হ্যাঁ, উনি আমার বাবা, যে কিনা ক্ষমতার জন্য আমাকে এই ছেলের সাথে বিয়ে দিতে চায়। এখন বুঝতে পেরেছি আমি।
কি বুঝেছিস তুই? আপনার ভাই ইরাকে এই জন্য বিয়ে করতে চাই, কারণ ইরা অনেক সুন্দরী বলে। ঠিক ধরেছিস, নয়তো ওকে কেন আমি বিয়ে করব। আর ইরা, তোমার বাবা তোমাকে ঈশানের সাথে এই জন্য বিয়ে দিতে চাই, যেন এদের থেকে বিনিসে সাপোর্ট পায়। বাহ, তুই তো দেখি সবাই বুঝে গেছিস। বুঝতে তো হবেই, তাই একটা ব্যাপার এখনো ক্লিয়ার হয়নি। কোন কথাটা? আপনি কেন একই গ্রুপের চেয়ারম্যানকে বিয়ে করতে চান? সেসব কথা আমি তোকে কেন বলতে যাব? কারণ হচ্ছে, ইরার বাবা যেমন বিজনেসের সাপোর্টের জন্য ইরার বিয়ে আপনার ছোট ভাইয়ের সাথে দিতে চেয়েছে, তেমনি আপনিও নিজেদের বিজনেস বড় করার জন্য ওই ছেলেকে বিয়ে করতে চাইছেন, এবং কি ওনাদের থেকে এই পর্যন্ত অনেক সুবিধাও নিয়েছেন। ওই কোম্পানির মালিক আর আমার শ্বশুরের বন্ধু ছিল, সেই জন্য ওনারা ঠিক করেছে আমার মেয়ের সাথে ওনার ওই ছেলের বিয়ে দিবে। সেই জন্য ওনারা আমাদের অনেক সাহায্যও করেছে। মা, তুমি কেন এই ছেলেকে এখন এইসব কথা বলতেছ? একে বের করে দাও এখন। বের করতে হবে না, ইরা চলো এখান থেকে। আমার মেয়ে তোর সাথে কেন যাবে? আমার হবু বউকে আমার সামনে থেকে নিয়ে যাবি তুই? এত বড় সাহস তোর হয় কি করে? সাহসে তো এখনো কিছুই তোমরা দেখলে না। ইরা চলো তাহলে। ইরা, তুই কোথাও যাবি না। ইরা, যদি তুমি আমার হাত ধরে একবার, কথা দিলাম তোমাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। যদি হাত না ধরো, আমাকে যদি একা বের হয়ে যেতে হয়, তাহলে মনে রেখো তুমি আমাকে আর কখনো পাবে না। ডিসিশন এখন তোমার কাছে। এদিকে এক একজন তো এক এক রকম কথা বলতে থাকে। ইরা ভাবতে থাকে, ওই ছেলেকে তো আমি এখনও ঠিকমতো চিনিও না, তারপরে ও আমার জন্য অনেক লড়াই করে যাচ্ছে। আজকে যদি আমি ওর সঙ্গ না দিই, তাহলে তো ওকে আমি কখনো পাবো না। উল্টো ঈশানের মতো একটা খারাপ ছেলের সাথে আমাকে বাকি জীবনটা কাটিয়ে দিতে হবে। না না না, এটা আমি চাই না। যত খারাপ লাগুক না কেন, আমি বরং আকাশের হাত ধরে বেরিয়ে যাই এখান থেকে। আমি কি দাঁড়াবো নাকি চলে যাব? তোকে কে বলেছে দাঁড়াতে? তুই কি যাবি নাকি ধাক্কা মেরে তোকে বের করে দেব? সবাইকে অবাক করে দিয়ে ইরা আকাশের হাতটা ধরে, সেজন্য আকাশ ইরাকে নিয়ে বের হতে যাবে। তখন কিছু সিকিউরিটি আকাশের পথ আটকে দাঁড়ায়, এতে ইরা একটু ঘাবড়ে যায়। ওই ছেলেটাকে মেরে এখান থেকে বের করে দাও। জি স্যার, দিচ্ছি। সিকিউরিটিগুলো মারতে আসবে, তখনই ওখানে আবির চলে আসে। আসলে আকাশ আর আবির এসেছিল এখানে খাবার খেতে। আকাশ তো সবটা দেখে চলে আসে ইরাকে বাঁচাতে, কিন্তু আবির এখন জানতে পেরে ওখানে আসে। আবির আবার নীলা ঈশানকে চিনে, কেননা আপনারা তো জানেন আবির আকাশের পাশে থেকে ওর দেখাশোনা করে আবিরকে দেখে। আরে আপনি এখানে? আগে সিকিউরিটিদের এখান থেকে চলে যেতে বলেন। ঈশান ইশারা করলে ওরা চলে যায়, এতে আবির ঈশানকে একটা থাপ্পড় দেয়। নীলা দেখেও কিছু বলতে পারছে না, কেননা আবির একে গ্রুপের সিকিউরিটি থেকে শুরু করে অনেক কিছুই দেখাশোনা করে। তোমার সাহস কি করে হলো ওনাকে মারতে সিকিউরিটিদের বলছো? ওই ছেলে তো আমার হবু বউকে নিয়ে চলে যাচ্ছে। বেশি কথা বললে বেশি কথা বললে তোর প্রাণটাও নিয়ে যাব, বুঝলি? আবির, ওদের যা বলার পরে বলতে পারবে। এখন চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলুন। ইরা চলো তাহলে। চলো। ইরাকে নিয়ে বের হয়ে আসে ঈশান। নীলা তো অবাক হয়ে যায়, তার সাথে নীলার মা আর ইরার বাবা। এটা কি হলো ঈশান? তুমি ওদের কেন আটকালে না? আপনার কি মাথা ঠিক আছে? আপনি কি জানেন ওরা কারা ছিল? কে ছিল ওরা? কি গ্রুপের সব কিছু দেখশোনা করে। ওর জন্য আকাশের বাচ্চাকে কোনোভাবে আটকাতে পারলাম না। কিন্তু আপু, একটা কথা বুঝলাম না। কি কথা বল? ওই ছেলেকে ওই আকাশের বাচ্চা কেন সাহায্য করেছে? ওকে তো এখন কিছু বললাম না, তবে চিন্তা করিস না, ওর তো একটা ব্যবস্থা আমি করবই। কিন্তু কিভাবে করবি? যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তাকে বলে তো করা যেতেই পারে। এটা কিন্তু ঠিক বলছিস আপু। কাল আমি কথা বলবো ওদের সাথে। ঠিক আছে, এখন চল। কিন্তু ও যে আমার মেয়েকে নিয়ে চলে গেল, তার বেলায়? আমরা আছি আমাদের চিন্তায়, আর আপনি পড়ে আছেন আপনার মেয়ের চিন্তায়। কি করব? ও যে আমার একমাত্র মেয়ে।
ওর ভরসায় তো আমি বিজনেসে আগে নিতে পারবো। আপু তুই একটা কাজ কর, আজকে তুই একে গ্রুপের মালিকের বাসায় যা আর ওনাকে সবটা খুলে বল, তারপর দেখি কি হয়। মা চলো তাহলে আমরা যাই ওখানে। ঠিক আছে চল। ওরা যেতে থাকে। অন্যদিকে ইরাকে নিয়ে শপিং মলে আসে। এর ভিতরে আবিরকে বলে, আমাদের শপিং শেষ হতে মোটামুটি 1 ঘন্টা লাগবে। এখন আমি কি করব? ও আমার পরিচয় জানে না, সেজন্য তুমি যত তাড়াতাড়ি পারো আমার জন্য একটা ফ্ল্যাট দেখো সস্তা দেখে। ওনাকে নিয়ে বাসায় যান। বাসে এখন যাওয়া যাবে না। আপনার তো পাশে একটা বাড়ি আছে, সেখানে লোকজনকে থাকতে দেওয়া হয়েছে ভাড়ায়। তাহলে ওই হোটেলে যাও, মোটামুটি একটা রুম চয়েস করে চাবি নেওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে। আবির চলে যায়। ইরাকে কিছু জামা কিনে দেয়, কেননা ও তো পরার জন্য কিছু লাগবে, সেজন্য নিয়ে নেয়। আর কোনো কিছু লাগবে কি? লাগতো। তো নাও। তার জন্য তো অন্য দোকানে যেতে হবে। তো চলো। আমি ভিতরে যাব, আপনি বাইরে থাকবেন। ঠিক আছে। দোকানের সামনে এসে ইরা ভিতরে যায়, বাহিরে দাঁড়িয়ে থাকে। আবিরও ততক্ষণে ফ্ল্যাট রেডি করে ফেলে। তার সাথে রান্না করার জন্য যন্ত্রপাতি যা যা লাগে সেগুলো ও কিনে রেখে দেয়। সাথে সুন্দর দেখে একটা বিছানাও রেডি করে নেয়, কেননা 1 ঘন্টার জায়গায় 3 ঘন্টা হয়ে গেছে। আসলে মেয়েদের শপিং বলে কথা, কখন শেষ হবে তা ওরা নিজেরাও জানে না। তা হয়েছে কি? শেষ। কিন্তু আমি থাকবো কোথায়? আমার সাথে চলুন, তাহলে দেখতে পারবেন। ইরাকে নিয়ে ফ্ল্যাটের নিচে আসে। আবির চাবি দিয়ে দেয়। দাদুর কাছে যেতে হবে, কল দিয়েছিল। তুমি যাও, আমি এই দিকটা ঠিক করে নিচ্ছি। রুমে এসে আকাশ অবাক হয়, কেননা এই সময়ের ভিতরে আবির অনেক কিছুই কিনে এনে রুমে নিয়ে এসেছে। ইরারও অনেক পছন্দ হয়। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি বাইরে অপেক্ষা করছি। সমস্যা নেই, ভিতরে থাকুন, আমি ওয়াশরুমে যাচ্ছি। কিছুক্ষণ পরে বের হয়ে আসে। ফ্রেশ হয়ে দুজনে খাওয়া দাওয়া শুরু করে। আবির চলে আসে বাসায়, এসে দেখে নীলা আর ওর মা আগে থেকেই উপস্থিত। দাদু, আপনি আমাকে ডেকেছেন? ওনাদের চিনতে পেরেছিস? জি দাদু। তুই নাকি ওদের সাথে? আমার নামে বিচার দিতে এসেছে। কিন্তু আমি ডিটেলস জানতে চাই। আচ্ছা, আমি ছোট স্যারকে কল দিয়ে দিচ্ছি। ওকে, কেন কল দিয়েছি? উনি আপনাকে সবটা বলবে। দাঁড়া, আমি কল দিচ্ছি। আকাশকে কল দেয়, কিন্তু ধরে ইরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আর তোমার দাদু ভাইয়ের মোবাইল তোমার কাছে কেন? আকাশ তো মোবাইল রেখে ওয়াশরুমে গেল। তুমি কে? কার সাথে কথা বলছেন? জানি না কে ফোন করেছে। কই দেখি তো। মোবাইল হাতে নিয়ে যখন ও দাদুর নাম্বার দেখে। দাদু, তুমি হঠাৎ কল দিলে? আগে বলো মেয়েটি কে? দাদু, তোমাকে সবই বলবো। আচ্ছা, এখন ওটা বল আমাকে। নীলাকে তুই অপমান করছিস কেন? তাহলে শুনো সব কাহিনী। সবটা কাহিনী বলতে থাকে, সাথে ইরার ব্যাপারও বলে ওর দাদুকে। উনি সবটা শুনে। আবির, তুই তাহলে বিয়ের ব্যবস্থা কর। সত্যি দাদু, আপনি অনেক ভালো। তুমি আর তোমার মা এই বাসা থেকে বের হয়ে যাও। আর কখনো যেন আমি তোমাদের এই বাসায় না দেখি। তোমাদের এতদিন ধরে আমি যত সাহায্য করে এসেছি, এখন থেকে আর সেগুলো কখনো করব না। এক কথায় তোমরা আমার থেকে কোনো সুবিধা পাবে না। ওই চাকরের বাচ্চা, দাদুকে তুই উল্টোপাল্টা কি বুঝিয়েছিস বল? তোমার বয়স হয় কি, তোমার সাহস হয় কি করে আমার সামনে এরকম করে উঁচু গলায় কথা বলার? সরি দাদু, ভুল হয়ে গেছে। কিন্তু দাদু, আমার অপরাধ কি? তোমার যে অপরাধটা বলার মতো না, সেজন্য আমি বলতেও চাই না। তোমরা এখনই বেরিয়ে যাও। আবির। জি দাদু বলেন। এতগুলো বছর ধরে ওদের যে সুবিধাগুলো দিয়ে এসেছি, সেসব সুবিধা নিয়ে নিবে। এখন থেকে ওদের যেন আর কোনো সুবিধা না দেওয়া হয়। ঠিক আছে দাদু, তাই হবে। নীলার মা তো কোনো কিছুই বুঝতে পারছে না। ওনাকে যে জিজ্ঞেস করবে সে সাহসও ওনা নেই, সেজন্য চুপ করে আছে। কিছুক্ষণ পরে অন্যদিকে। কার কল ছিল? আমার দাদুর কল ছিল। হাই আল্লাহ, উনি এখন কি ভাববে আমাকে?
আর আপনাকে নিয়ে? তেমন কিছুই ভাববে না। আচ্ছা, আমরা এখানে কতদিন থাকবো? বিয়ের পরে আমরা এই বাসাটা ছেড়ে দিব। ছেড়ে দিয়ে কোথায় থাকবো? সেটা তুমি আমার উপরে ছেড়ে দাও। এখন তুমি ঘুমাও, আমি বের হব। কোথায় যাবে আর ফিরবে কখন? দাদুর কাছে যাব, ফিরতে তো রাত হয়ে যাবে। আমিও যাব তোমার দাদুর কাছে। একটা কাজ করি, দাদুকে আমি এখানে নিয়ে আসি। কি দরকার ওনাকে এখানে নিয়ে আসার? আরে কিছুই হবে না। এই বলে ওর দাদুকে কল দেয়। উনি একটা হেলিকপ্টার নিয়ে চলে আসে ওই বিল্ডিংয়ের উপরে। ওখানে নেমে তারপর আকাশের ফ্ল্যাটের সামনে এসে নামে। যদিও ইরা এই ব্যাপারে কিছুই জানে না। বাসার ভিতরে আসতেই ইরা এসে পা ধরে সালাম করে। আসসালামু আলাইকুম দাদু। আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো? ওয়ালাইকুম আসসালাম। আমার আসতে কোনো অসুবিধা হয়নি। আকাশ মেয়েটি তো ছবির থেকেও বাস্তবে অনেক মিষ্টি দেখতে। কি বলেন দাদু, আমাকে কি আগে থেকে চিনতেন? আকাশ তোমার ব্যাপারে আমাকে আগেই বলেছিল। আবির এইগুলো নিয়ে আয়। আবে একটা বক্স এনে দাদুর হাতে দেয়। তাতে এখানে কি আছে? খুলে দেখো। ইরা খুলে দেখে একটা হীরের নেকলেস, সাথে কানে দুলও আছে। দাদু, এগুলো তো হীরের। আমার একমাত্র নাতির বউ বলে কথা। এইগুলো পরে এসো, দেখি তোমাকে কেমন মানায়। ইরাকে আকাশ পরিয়ে দেয়। দেখতে ইরাকে অনেক সুন্দর লাগছে। আমি এখন আসি তাহলে। তোমাদের বিয়ে আমি তাড়াতাড়ি করে দিতে চাই। তুমি কি বলো? আপনি যা বলবেন সেটাই হবে। আমি তাহলে চলি। দাদু চলে যায়। ইরা তো অনেক খুশি হয়, কেননা হীরের নেকলেস পরার সৌভাগ্য ইরার কখনো হয়নি। তা আজকে পূরণ হলো। অন্যদিকে মা, এটা কি হলো? আমিও তাই ভাবছি। এখন তো মনে হচ্ছে আমরা পথে বসবো। তা হবে না, আমার একটা বন্ধু আছে, ওর একটা ছেলেও আছে, অনেক ধনী পরিবার। আমি কাল তোকে নিয়ে যাব ওদের বাসায়। যদি ওর ছেলে তোকে পছন্দ করে তাহলে তো আমাদের ভাগ্যে আর কমে যাবে না। সত্যি বলছো? সত্যি। কিন্তু আম্মু, আমি তো ইরাকে পাবো না। আগে নিজেদের অস্তিত্ব ঠিক করি, তারপর অন্যের চিন্তা। ঠিক আছে। ইরা তো কালকের প্ল্যান করতে থাকে। এদিকে ইরা আকাশ গল্প করতে থাকে। তবে ইরা এখনও জানে না আকাশ কত ধনী। সেজন্য আচ্ছা, তোমার দাদু এত দামি নেকলেস আমাকে উপহার দিল, এত ডলার ফেলে কোথায়? হয়তো দাদু ওনার জমানো ডলার থেকে খরচ করেছে। কিন্তু তুমি তোমার দাদুর থেকে আলাদা কেন থাকো? সেটা তো তোমার জন্য থাকতে হলো। আমার জন্য কেন? এছাড়া কি করব? একসাথে আমরা তোমার দাদুর কাছে তো যেতে পারতাম। আমরা যদি হুট করে যেতাম তাহলে তো। তাহলে কি উনি আমাকে মেনে নিত না? তেমনই ধরে নাও। আচ্ছা, তুমি কি সত্যি আমাকে বিয়ে করবে নাকি আমার বাবার হাত থেকে বাঁচাতে নিয়ে এসেছো? সত্যি কথা বলতে আমি তোমাকে ভালোবাসি। যখন তোমাকে প্রথম জাহাজে দেখি তখন থেকেই ভালোবেসে ফেলেছি। জাহাজে দেখছো মানে? আমি তো কখনো জাহাজে উঠিও নাই। তুমি উঠোনি, কিন্তু তোমাকে জোর করে উঠানো হয়েছিল। কীরকম? 2 মাস আগে তোমাকে কেউ কিডন্যাপ করেছিল, তা কি তোমার মনে আছে? আছে তো, কিন্তু তা তুমি জানো কি করে? তোমাকে আমি বাঁচিয়েছিলাম। কি বলছো এইসব? ঠিকই বলেছি, আমি তোমাকে ওই দিন বাঁচিয়েছি। আচ্ছা, আমাকে বিস্তারিত বলো তো, কারণ লাস্ট আমার এতটুকু মনে আছে ওরা আমাদের কোথাও বিক্রি করে দেওয়ার ব্যাপারে কথা বলছিল। ঠিক ধরেছো, তাহলে শোনো এখন সব কিছু। ইরাকে সবটা বলতে থাকে। সবটা শুনে ইরা তো আরও বেশি অবাক হয় আকাশের উপরে। সেজন্য সবটা শুনে জড়িয়ে ধরে আকাশকে। পরের দিন নীলা আর ওর মা রওনা দেয় কারোর সাথে দেখা করার জন্য। সেজন্য একটা রেস্টুরেন্টে আসে। ওখানে ওনাদের সাথে দেখা হয়। তবে আপনাদের তাহলে পরিচয় করিয়ে দিই নিলয় আর ওর বাবার সাথে। নিলয়ের বাবা একজন বড় বিজনেসম্যান, নাম লিমন চৌধুরী। ওনার বিজনেস পাশাপাশি মেয়েদের কিডন্যাপ করিয়ে বিক্রি করিয়ে দেওয়ার বিজনেসও উনি করে। আর এই কাজে নিলয় ওর বাবাকে সাহায্য করে। ইরাকে যে কিডন্যাপ করা হয়েছিল সেটাও কিন্তু এই নিলয় আর লিমনেরই কাজ। তাহলে ওনাদের ব্যাপারে তো জেনেছেন, এবার চলুন সামনে এগোনো যাক। আরে কেমন আছিস তুই? আমি তো ভালো আছি।
তা তুই কেমন আছিস? আমি ভালো আছি। তা অনেক বছর পরে আমাদের দেখা হলো। তা আর বলতে, তা ওই ছেলেটা কে? পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে আমার একমাত্র ছেলে, নিলয়। নিলয়, উনি তোমার আন্টি, আমার ক্লাসমেট। বলতে গেছে আমার বন্ধু হয়। স্যার, আসবো কি? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আন্টি, ওনাকে তো চিনলাম না। ও আমার একমাত্র মেয়ে নীলা। নীলা, পরিচয় হও। আমি নীলা চৌধুরী। আমি নিলয় চৌধুরী। আমরা ওইদিকে কথা বলতে পারিনি আন্টি। হ্যাঁ অবশ্যই নীলা, যা তাহলে। নীলা আর ওর মা তো এটাই চাই, যেন ওরা কথা বলে নিজেদের মধ্যে ভালো কথা বলে নিতে পারে। নীলার মা আর লিমনের বাবাও নিজেদের মধ্যে কথা বলতে থাকে। তোমার নাম্বারটা কি দেওয়া যাবে? 1 ঘন্টা ধরে নীলা আর নিলয় কথা বলতে থাকে। নিলয় নাম্বার দিয়ে দেয়। এরপর নিলয় ওর বাবা চলে যায়। নীলা ওর মাকে নিয়ে আসে বাসায়। এইদিকে আকাশ বসে আছে। ইরা খাবার রান্না করে আকাশের সামনে এনে রাখে। হা করো, আমি খাইয়ে দিচ্ছি তোমাকে। ঠিক আছে, দাও তাহলে খাইয়ে। এরা দুজন দুজনকে খাইয়ে দিতে থাকে। এদিকে নীলা আর নিলয়ের কথাবার্তা আগের তুলনায় প্রেমের দিকে যেতে থাকে, কেননা নীলা যা চাই তা হতে চলেছে। সেজন্য নীলাও বাধা দিচ্ছে না। 7 দিন পরে নীলা কল দেয় ইরাকে। আমাকে কেন কল দিচ্ছেন? তোকে কিছু দেখানোর জন্য, তবে আজকে না, কালকে। কি সেটা? তা এলেই জানতে পারবি। তবে আসার সময় আকাশকেও নিয়ে আসবি। ঠিক আছে। নীলা ঠিকানা পাঠায়। ইরা আকাশের তা জানায়। আকাশও আবিরকে কল দিয়ে ব্যাপারটা চেক করতে বলে। আবির 3 ঘন্টা পরে কল দিয়ে আকাশকে তা জানায়। ও, তাহলে এই ব্যাপার। এরকম কিছুই তো বুঝতেছি। আচ্ছা, তাহলে বাকিটা আমি দেখে নিব পরে। ঠিক আছে, দেখা যাবে। তবে আমি তাহলে রাখি, দাদুর সাথে যেতে হবে অফিসে। তা আপনি কখন আসবেন? এই তো দুপুরের পরে আসবো। ঠিক আছে। বাকি কথা শেষ করে ইরার সাথে কথা বলতে থাকে। আচ্ছা শোনো, আমি একটু বাইরে যাব দুপুরের পরে, ফিরবো রাতের বেলায়। ততক্ষণ আমি কি করব একা একা? মোবাইল বা টিভি দেখে সময় কাটাও। আমিও যাব তোমার সাথে, এটাই আমার শেষ কথা। তোমার কি যাওয়ার দরকার? দরকার। তুমি 3 থেকে 4 দিন ধরে বাইরে যাও, অথচ আমি একা একা বাসায় থেকে বোর হয়ে যাচ্ছি। সেজন্য আমিও যাব তোমার সাথে, এটাই শেষ কথা। ঠিক আছে। ইরা তো খুশি হয়ে যায়। আবিরকে কল দিয়ে অফিসের সবটা ব্যবস্থা করে নেয়, যেন অফিসে আকাশকে কেউ স্যার না বলে ওঠে। কিছুক্ষণ পরে ওরা রেডি হয়ে বেরিয়ে পড়ে। ইরা তো অফিস দেখে অবাক হয় বরাবরই। এত বড় অফিসে তোমার কি কাজ? আমি এই অফিসে চাকরি নিয়েছি। আচ্ছা, তুমি নেভির চাকরি ছেড়ে দিয়ে এখানে কেন চাকরি নিলে? চাকরি না করলে সংসার চালাবো কি করে? সংসার আর কোথায় দেখলে তুমি? আমাদের তো এখনো বিয়েই হয়নি। এখন দোষ কি আমার? তোমাকে বলেছি বিয়ে করব, তুমি বলতেছো আরও কয়েকটা দিন পরে। কি একটা বিশেষ দিন আছে, সেই দিন বিয়ে করবে। কয়েকটা দিন অপেক্ষা করো। আচ্ছা, এখন দেখি তুমি কি কাজ করো এখানে। এখানে তো বাইরের লোক ঢুকতে পারে না। এই শোনো, আমি সব কিছুই জানি। কি পারি আর না পারি অনেক কিছুই আমি জানি। আমাকে তুমি শিখাতে এসো না। ঠিক আছে, কি আর করার, চলো। অফিসের ভিতর আসে, তারপরে একটা ছোট্ট টেবিল নিয়ে বসে পড়ে। ইরা ও বসে আছে। 20 মিনিট হয়ে গেল, কেউ কোনো কাজ ও দিচ্ছে না। সেজন্য তোমার কাজ কি এখানে? তখনই কেউ একজন আকাশকে ডেকে নেয়। আমি মিটিং শেষ করে আসি, তুমি এখানে বসে থাকো। কতক্ষণ লাগবে? এমনিতে 1 ঘন্টা লাগবে, যদি তোমার বেশি প্রয়োজন হয় তাহলে কল দিও, আমি চলে আসবো। আচ্ছা, যাও তাহলে। মিটিং রুমের কথা বলে আকাশ ওর চেম্বারে আসে। ওখানে দাদু আর আবিরও ছিল। এতক্ষণ লাগলো আসতে? অনেক বুঝিয়ে তারপর আসতে হলো। তাই একটা কাজ করো তো দাদু। কি কাজ? তুমি মিলন আর নিলয় এদেরকে চেনো? আমার ঠিক নাম পড়ছে না। দাদু, লিমনের ছেলেই তো নিলয়। ওনারা আপনাদের থেকে মাঝে মাঝে এসব কিছু কাজ নিয়ে আসে। তা দাদু ভাই, কিছু কি হয়েছে? ওদের বাবা ছেলেকে যে একটা শিক্ষা দিতে হচ্ছে। ওরা কি করেছে?
আকাশ এবার ও দাদুকে সবটা বলতে থাকে। উনি সবটা শোনার পরে তাহলে সেটা সরাসরি বলে দিলেই তো হয়। সরাসরি লাগবে না, আমি তো ওদের আলাদাভাবে একটা শিক্ষা দিব। ঠিক আছে, ভালো হয় করো। কিন্তু স্যার ওর বাবা ছেলে মোটেও এতটা ভালো না। সেটা তো ওদের সাথে দেখা হওয়ার পরেই জানতে পারবো। কবে করবেন দেখা? এই তো 3 দিন পরে। কিন্তু ওই বাবা ছেলে তো কাল আসবে এখানে কিছু কাজ নেওয়ার জন্য। ওদের মানা করে দাও। না দাদু, মানা করতে হবে না, ওরা যা চায় তা দিয়ে দাও, তবে সেটা 4-5 দিন পরে দেওয়ার কথা বলবে। কিন্তু কেন, কিছু কি হয়েছে? সব তোমাকে পরে জানাবো। আবির, তুমি এখানেই থাকো। ঠিক আছে। আমি তাহলে গেলাম। ফিরে এসে এরার সাথে আরও কিছুক্ষণ কথা বলতে থাকে। কথা শেষ করে সন্ধ্যার দিকে ওরা আবার বাসায় ফিরে যায়। পরের দিন নিলয় আর লিমন চৌধুরী আসে ওখানে। কি করব? আসেন। লিমন আর ওর ছেলে অনেক দূরের একটা চেয়ারে বসে পড়ে। আবির ওর মতো করে কাজ করতে থাকে। লিমন আর নিলয় আবিরকে অনেক ভালো করে চিনে, সেজন্য নিলয় আবিরের কাছে আসে। উনি কি ব্যস্ত? ব্যস্ত তো আছেই। আমাদের যে কাজ আছে। সব সময় তো আমায় থেকেই কাজ নাও, তা আজকে ওনার থেকে কাজ চাওয়ার কারণ কি? ব্যাপারটা আসলে অন্য কিছু। কীরকম শুনি? যদি পারেন আমরা $1,000,000 একটা কাজ দিতে পারবেন? তোমাদের চা তো দিন দিন বেড়ে যাচ্ছে। ধনীকেও না হতে চাই। এবার কাজ তো অনেক বেশি, তাহলে একটা কাজ করি, 4-5 দিন পরে না হয় এই ডিলটা তোমাদের দেই। কোনো ব্যাপার না স্যার, যদি 1 মাসও অপেক্ষা করতে হয় সমস্যা নেই, আমরা করব। ঠিক আছে, যাও তাজা এখন। ওনার সাথে একটু কথা বলা যাবে কি? তোমাদের থেকে 1000 গুণে ধনী লোকেরা অন্যের জন্য বসে আছে সামনে অপেক্ষা করার জন্য। সামনে তোমাদের সিরিয়াল তো বছরের পরে আসবে। না থাক স্যার, এখন কি করব বলেন? বললাম তো 4-5 দিন ধরে পরে এসে কথা বলে নেবেন। দেখবেন তাহলে আমাদের ব্যাপারটা। ঠিক আছে, যাও তাহলে এখন। ওরা তো বাবা ছেলে খুশি হয়ে আসে। আবির আবার সবটা আকাশকে জানায়। আকাশ সবটা শুনে আবিরকে শুধু অপেক্ষা করতে বলে। অন্যদিকে ওই অনেক তাড়াতাড়ি কিন্তু দিনটা চলে আসছে। কোন দিন? কোন দিন আবার? আমাদের বিয়ের দিন। সত্যি বলছো তো? সত্যি। কাল তৈরি হয়ে থেকো, নীলক যেখানে যেতে বলেছে সেখানে যাব। ঠিক আছে, তাই হবে। একদিন পরে ওরা রওনা দেয় সেই পার্টিতে। এই পার্টি ইরার বাবা আসে, সাথে নীলা, ঈশান আর ওদের মা। এর বাহিরে আছে লিমন আর নিলয়। ওদের সবাইকে দেখে আকাশ একটু অবাক হয়, যদিও এখানে লিমন আর নিলয়কে আকাশ এখনও চিনে না। নীলা ওদের দেখে, তা ভিখারির দলগুলো চলে এসেছে তাহলে? বাবা, তুমি এখানে কেন? আমাকে তো নীলা আসতে বলেছে। দেখেছেন আঙ্কেল, আপনার মেয়ে একটা ভিখারি বিয়ে করে কতটা দুঃখে আছে। আমরা এখনো বিয়ে করিনি, তবে অনেক তাড়াতাড়ি বিয়ে করব আমরা। ইরা, এখনো সময় আছে, ফিরে আয় ওই ছেলে কাছ থেকে। আমি তোকে ঈশানের সাথেই বিয়ে দেব। তুমি তো তোমার সাথে আমাকে ওই ছেলের সাথে বিয়ে করাতে চাও। তুই জানিস না, আর কয়েকটা দিন পরেই ঈশান আর ওর পরিবারের মিলিয়নিয়ার হয়ে যাচ্ছে। ওহো, তাই নাকি? সেজন্য তোকে বললাম, এই ছেলেকে বিয়ে না করে ঈশানকে বিয়ে করে নে। আমি তো ওকে বিয়ে করব না। নীলা, এরা কে? এদের তো চিনলাম না। ওই মেয়ের সাথে আমার ভাই ঈশানের সাথে বিয়ে হওয়ার কথা ছিল। তাহলে বিয়ে কেন হলো না? এই মেয়ে আবার ভালোবাসে এরম তো একটা ভিখারিকে। ও তাই বলো। কিন্তু এর বাবা কেন বিয়েটা তোমার ভাইয়ের সাথে দিতে চায়? তাহলে আমাদের থেকে সাহায্য পাবে কিছুটা, সেজন্য। আচ্ছা, তো ওদের কেন ডেকেছো? তোমাকে দেখানোর জন্য যে আমি কত বড় একজন বিজনেসম্যানের ছেলেকে বিয়ে করতে যাচ্ছি। এটা তো ওদের দেখাতে হবে। আকাশ, চলো এখান থেকে। আমি যদি জানতাম এখানে এরা এরকমভাবে অপমান করবে, তাহলে তো আমি কখনোই এখানে তোমাকে নিয়ে আসতাম না। এতে তোমার কোনো দোষ নেই। আচ্ছা চলো তাহলে। ওরা বের হতে যাবে, তখনই নিলয় ওকে থামিয়ে দেয়। আরে কোথায় যাচ্ছ? আমাদের বিয়েটা তো দেখে যাও। অবশ্য তোমাদের মতো গরিব লোকেরা তো এত বড় বিয়ে কখনো দেখেনি।
সেজন্য দেখে যাও। ভেবেছিলাম তুমি অন্তত ঠিক হবে, কিন্তু এখন দেখছি সেটা আর সম্ভব হবে না। তুই কি ভেবেছিলাম তুই আমার বরাবর হতে পারবি? তোর বরাবর হওয়ার কোনো ইচ্ছে আমার নেই। উল্টো আমি চাইলে তোকে এখন আমার বরাবর নিয়ে আসতে পারবো। তোর মতো ভিখারি কিনা আমাকে চ্যালেঞ্জ করছে? তুই জানিস একে গ্রুপের থেকে আমরা আরও একটা ডিল পেয়েছি, যে ডিল আমাদের আরও অনেক কিছু দিতে পারবে। সে স্বপ্ন যদি তোদের কখনো পূরণ না হয়? কে আটকাবে আমাকে? আটকানোর ক্ষমতা আমি নিয়ে চলি। তবে একটা কথা, তোর যে বিয়ে আমি সেটা জানি, সেজন্য একটা গিফটও নিয়ে এসেছি। তোর মতো ভিখারির কাছ থেকে কোনো কিছুই আমাদের চাই না, বুঝতে পারলি? তারপরেও দিব, চিন্তা করো না। একটু পরে নিলয় আর নীলার বিয়ে হয়ে যায়। ঈশান্ত বারবার ইরার দিকে তাকাচ্ছে সেজন্য। ওই ঈশান তো আমার দিকে বারবার তাকাচ্ছে। তুমি এই পাশে এসে বসো। ইরাও তাই করে। ঈশান্ত ইরাকে দেখতে না পেয়ে ওর কাছে আসতে থাকে, যা আকাশ লক্ষ্য করে আর ঈশানকে একটা থাপ্পড় দেয়। বিয়ে বাড়িতে থাকা অনেক লোকই তা দেখতে থাকে। তোর মতো ভিখারির সাহস কি করে হয় আমাকে মারার? সবে তো মাত্র থাপ্পড় দিয়েছি, বেশি কথা বললে এখানে তোকে মেরে রেখে দিব। তোর সাহস তো দেখেছি বেড়েই চলেছে। এরই মধ্যে বিয়ের কাজও শেষ হয়। নিলয় আর ওর বাবা উঠে আসে ব্যাপারটা দেখার জন্য। কি হয়েছে এখানে? দেখুন, এই ভিখারি আমাকে মেরেছে। ওই ছেলে, তুমি ওকে কেন মেরেছো? ও ইরার দিকে বারবার তাকাচ্ছে, ওকে আমি সাইডে নিয়ে আসি। এরপরে ওখান থেকে উঠে এসে ওকে ডিস্টার্ব করার জন্য চলে আসে। তো এখানে দোষ কি আছে? ও তো মেয়েটাকে ভালোবাসে, মেয়েটির বাবাও রাজি এই বিয়েতে, তাহলে আর এখানে দোষের কি আছে? যেখানে ও রাজি নেই সেখানে এইসব কথা বলার মানে কি? আজকে আমার বিয়ে বলে আমি তোকে কিছু বলছি না। বিয়ে না হলে কি করতি? তোকে দেখিয়ে দিতাম আমি কতটা পাওয়ার আছে আমার। ও তাই নাকি? দেখি তো তোর কত ক্ষমতা। এমনিতে আমাদের এখনই কতটা ক্ষমতা, তা দিয়েই তুই তো টিকতে পারবি না। নিলয়, তুমি কার কাছে কিসের গল্প করতেছো বলো? ওরা কি এসবের মানে বুঝবে? সেটাই তো। আকাশ চলো আমরা যাই, শুধু শুধু এখানে অপমানিত হতে হবে না। তুমি খেলা আর একটু তো দেখে যাও। কিসের খেলা? দেখ নিলয়, ভেবেছিলাম তুই অন্তত ভালো হবি, কিন্তু তুই তো দেখি নীলার চেয়ে অনেক খারাপ। তুই যে পাওয়ারে ক্ষমতা দেখাচ্ছিস তা আমি চাইলে 1 ঘন্টায় শেষ করতে পারি। আকাশের এমন কথা শুনে ওরা সবাই এক এক করে হাসতে থাকে। তুই কি ভেবেছিস তোর এই কথা শুনে আমরা এখানে ভয় পাবো? ভয় তো আমি পাইয়ে দিব। কি করবি তুই? আকাশ ফোন করে আবিরকে কল দেয়। আবির, এখনই সবাইকে জানিয়ে দাও নীলাদের পরিবারের সাথে যারা এতদিন ধরে কাজ করে এসেছে তারা যেন কাজ করা বন্ধ করে দেয়, এবং কি নিলয় নামে যে ছেলেটি আছে ওই ছেলের পরিবারের সাথেও যেন কেউ কাজ না করে, এবং কি ওদের যে মিলিয়নে যে কাজটা দেওয়া হয়েছিল ওটাও ক্যান্সেল করে দাও। এক কথায় এসব কিছু 20 মিনিটের মধ্যে হওয়া চাই। কথা শেষ করে কল কেটে দেয়। নীলা, নিলয় সহ বাকিরা হাসতে থাকে। ইরা তো ভয়ে আকাশকে ধরে আছে। আকাশ চলো এখান থেকে যাই, আমরা এদের সাথে কখনো পেরে উঠবো না। হুম, সেটাই কর। ওকে নিয়ে যা এখান থেকে। আমার মুড যদি খারাপ হয় তাহলে এখানে তোদের দুজনকেই আমি শেষ করে দেব, কথাটা মনে রাখিস। আর 10 মিনিট অপেক্ষা কর, তাহলে বুঝতে পারবি। 10 মিনিট পরে ওরা সবাই এক এক করে কল দিয়ে নীলা আর নিলয়ের সাথে ব্যবসায়িক সব কিছু চিহ্ন করতে থাকে। নিলয় তো বুঝতে পারছে না এত কিছু কি করে সম্ভব। এর মধ্যে ওরা সম্পর্কে না হয় চিহ্ন করেছে, কিন্তু একে গ্রুপ থেকে যে প্রজেক্ট পাবো তা দিয়ে হয়ে যাবে। ওটাও তোদের কপালে জুটবে না কোনোভাবে। কি বলতে চাস তুই? উনি ঠিকই বলেছে। কথাটা বলতে বলতে আবির ওখানে আসে। আবিরকে দেখে বাকিরা অবাক না হলেও নিলয় আর লিমন চৌধুরী ঠিকই অবাক হয়। এ কি স্যার, আপনি এখানে? আমি এসেছি তোমাদের একটা কথা বলার জন্য। জি বলুন। তোমাদের যা দেওয়ার কথা ছিল তা ক্যান্সেল করা হলো। কিন্তু আপনি তো কথা দিয়েছিলেন সেটা আমাদের দিবেন, তাহলে এখন কেন? আপনি তো নিজে বলেছেন। আমি তো বলছি, কিন্তু কোম্পানির চেয়ারম্যান তো চায় না। উনি কেন চাইবে না?
আমরা তো ওনার কোনো ক্ষতিও করিনি। কে বলেছ করনি? তোমরা তো ওনাকে অনেক অপমান করেছো। বিশ্বাস করুন, আমরা ওনাকে যেখানে চিনি না সেখানে অপমান করব কিভাবে? চিনো নাই বলেই তো অপমান করছো। চিনলে যে করতে না, তা আমিও জানি। কিন্তু কে উনি? এই যে আমাদের সামনে দাঁড়িয়ে আছে একে গ্রুপের মালিক পারভেজ হোসেন আকাশ। কথাটা শুনে সবাই অনেক অবাক হয়। এরা তো নিজেই অবাক হয় কথাটা শুনে। এটা আমি বিশ্বাস করি না। সেটাই তো, ও কি করে মালিক হবে? আমি নিজে আকাশের সাথে দেখা করেছি, ও তো এরকম না। দেখা তো করেছিলে, কিন্তু ওর মুখটা তো দেখতে পারলে না, সেজন্য চিনতে পারোনি। তুই কি করে জানিস সেটা? কারণ ওই দিন আমিই ছিলাম। এটা হতে পারে না। নিলয়, তুমি কেন কিছু বলছো না? মিস্টার আবির যখন বলেছে তখন এটাই সত্যি হবে, কারণ আবির একে গ্রুপের সব কিছু দেখাশোনা করে। আমি তো আবিরকে চিনি, কিন্তু আবির আমাদের সাথে কোনো চাল চালছে না তো। হতেও পারে। দেখো মিস্টার, তোমরা এখান থেকে যাও তো এখন। চলো, এখানে আর থাকার ইচ্ছে নেই আমার। ওরা চলে আসে, সাথে আবিরও ইরাকে নিয়ে বাসায় আসে। তুমি কি সত্যি সত্যি? আরে ওদের মিথ্যা ভয় দেখানোর জন্য একটা নাটক সাজালাম। তুমিও পারো বটে। পরের দিন নিলয় এসে আকাশের অফিসে এসে হাজির হয়। তখন আবির আর আকাশের দাদু ওখানেই ছিল। তোমরা এখানে কেন? আমরা এসেছি আপনার সাথে কিছু কথা বলার জন্য। কি কথা বলো, আমার হাতে বেশি সময় নেই। স্যার, আমাদের যে প্রজেক্ট দেওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল কেন করা হয়েছে? আবির, তুমি এই ব্যাপারে কোনো কিছু কি জানো? জি সরি স্যার। তাহলে বলো। আবির দাদুকে কানে কানে সব কিছু বলে। উনি সবটা শোনার পরে, আবির যা করেছে তা একদম ঠিক করেছি, আমি এর ওপরে একমত আছি। দাদু, আপনি জানেন না এই আবির আপনার অবর্তমানে যেখানে সেখানে আপনার ক্ষমতার অপব্যবহার করে। আমার নামে নালিশ করে কোনো লাভ হবে না। দাদু দেখেছেন কি বলছে? ও ও ঠিকই বলেছি, ও যা করেছে তা আমার দাদু ভাই কথা মতো করেছে। মানে যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল? ঠিক ধরেছো। নীলা, ওনার নাতির সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল। ছিল, তবে তুমি কোনো চিন্তা করো না, এখন সব কিছু ঠিক আছে। আমি তো এখন তোমারই আছি। তোমরা এখন চলে যেতে পারো এখান থেকে। ঠিক আছে, যাচ্ছি চলে, তবে কাজটা কিন্তু ঠিক করলেন না। সত্যি আপনি কাজটা ঠিক করলেন না। এই দিক দিয়ে না হয় আপনি আমাদের পথে বসালেন, এর বাইরে আরও একটা বিজনেস আছে আমাদের, ওটা আবার নতুন করে চালু করলে ডলারের অভাব হবে না আমাদের। কি বিজনেস? ওটা তোমাকে এখন জানতে হবে না, তুমি বরং চলো এখান থেকে। ওরা দুজনেই বের হয়ে আসে। দাদুও নিজের কাজ করতে থাকে। নিলয়ের বিজনেসের কথা আপনারা তো জানেন, নারী পাচার করা, যা এতদিন বন্ধ ছিল, যা নিলয় আবার নতুন করে শুরু করবে। ওরা বাসায় যায়। অন্যদিকে ইরা পুরো বাড়িটা আস্তে আস্তে সাজাতে থাকে তা দেখে। ব্যাপারটা কি বলো তো? কোন দিক দিয়ে? বাড়িটা হঠাৎ করে সাজাচ্ছ? কারণ তো আছে। আমাকেও একটু বলো। এখন তো বলা যাবে না। কেন কেন? জানলে কি হয়? যা এতদিনে মনের মধ্যে রেখে দিয়েছি তা তো জেনে যাবে। আমি ব্যাপারটা ঠিক বুঝলাম না। ব্যাপারটা হলো 3 দিন পরেই আমাদের বিয়ে। সত্যি বলছো তুমি? সত্যি বলছি। সেজন্য এখন থেকে সাজানো শুরু করতেছি। তাছাড়া আমার তো কোনো বান্ধবী বা বন্ধুও নেই। তোমারও কোনো আত্মীয় থাকলে তাদের নিয়ে আসতে পারো। ঠিক আছে, আমি বাকি সব কিছু অ্যারেঞ্জ করব, তবে এই বাড়িটা সাজাতে হবে না। তোমার কোনো আত্মীয় থাকলে তাদের নিয়ে আসতে পারো। বিয়েটা হবে অনেক ঝাঁকঝমকভাবে। এখন চলো শপিংয়ে যাই। চলো, কিন্তু এতগুলো ডলার। ওই নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি চলো। ওখান থেকে ইরাকে নিয়ে শপিংয়ে আসে। অন্যদিকে আকাশ ও দাদুকে কল দিয়ে সবটা বলে দেয়। আমি 2 দিনের ভিতর সবটা সাজিয়ে নেব। ঠিক আছে দাদু। আবিরকে জানাই সবটা। আমি এখনই সবটা রেডি করতে বলতেছি। যত লোক লাগবে
তার চেয়ে বেশি লোক পাঠাবো। তাও যে করে হোক 2 দিনে সবটা ঠিক করব। আবিরও কাজে লেগে পড়ে। অন্যদিকে আকাশ ইরাকে নিয়ে বিয়ের সব কিছু কেনাকাটা করতে থাকে। ইরা তো বিশ্বাসই করতে পারছে না ওকে এত দামি দামি জিনিসগুলো কিনে দিবে। বাসায় নিয়ে আসা হলো। সত্যি আমি অনেক খুশি। সব কিছু পছন্দ হয়েছে তো? অনেক পছন্দ হয়েছে, কিন্তু তুমি এত মিলিয়ন ডলার পেলে কোথায়? তোমার জন্য সব করতে পারবো। যদি তোমার সাথে ওই দিন জাহাজে দেখা না হতো তাহলে হয়তো আর আমাদের এভাবে মিলনও হতো না। সত্যি আমাকে পাওয়ার জন্য গল্পটা অনেক সুন্দর করে সাজিয়েছো। এক একটা কাহিনী দিয়ে এক একটা চরিত্র ফুটিয়ে ধরো। এইটাই তো একজন ভালো আর অভিজ্ঞ লেখকের গুণাবলী। 2 দিন পরে কাল তো আমাদের বিয়ে। হুম, কিছু কি হয়েছে নাকি বিয়ে ক্যান্সেল করার কথা ভাবছো? ওহ, ওইসব কোনো কিছুই না। আমি বলতে চেয়েছি, পুরো বাসা খালি, কোথাও তুমি কোনো লাইটিং করনি, এমনকি বাসর ঘরটা পর্যন্ত তুমি সাজাওনি। সব হবে, তুমি এই নিয়ে টেনশন করো না। কাল তোমার জন্য একটা নতুন চমক অপেক্ষা করছে। কী রকম? কাল তা জানতে পারবে। পরের দিন পার্লার থেকে কিছু মেয়ে এসে ইরাকে সাজিয়ে দেয়। তারপর ইরাকে নিয়ে নিচে নামে। ফ্ল্যাটের নিচে 3টা গাড়ি দাঁড় করানো ছিল, সাথে কিছু সিকিউরিটি সহ। এরা কারা? এত দামি গাড়ি এখানে কেন? আগে গাড়িতে বসো, আমরা অন্য একটা জায়গায় বিয়ে করব। কোথায় বলো তো? আরে তুমি চলো তো। ঠিক আছে। 20 মিনিট পরে ওরা দুজন চলে আসে আকাশের বাড়িতে, যেখানে প্রায় 1000 লোকের বসার আর খাওয়ার ব্যবস্থা করা হয়। ইরা তো এত কিছু দেখে রীতিমতো অবাক হয়। গাড়ি থেকে নেমে দাঁড়ায়। তখন আকাশের দাদু আসে। দাদুকে দেখে ইরা সালাম করে। আমার নাত বউকে নিয়ে ওখানে বসো। চেয়ারে এসে বসে। কিছুক্ষণের ভিতরে বিয়ে পড়ানো হয়ে যায়। এরা এখনো কিছু বুঝতে পারছে না। এক একে সবাই ওদের উপহার দিতে থাকে। এরা তো গহনা পায়ে যা দিয়ে পুরো একটা মূর্তি বানানো যাবে এরার মতো বড় করে। আকাশ, আমি তো কিছুই বুঝতে পারছি না, এতগুলো গহনা আর এত লোক। তোমাকে সবই বলবো, আগে ভিতরে আসো। এরাকে নিয়ে ভিতরে আসে। ভিতরে এসে এরা অনেক অবাক হয়, কেননা ভিতরটা অনেক সুন্দর করে সাজানো, সাথে অনেক জাঁকজমক। এটা কার বাড়ি? এখন আমার রুমে। তোমার রুম বলতে? আগে আসো। রুমে আসে। রুমটাও ফুল দিয়ে সাজানো। এরা যেমনটা ভাবছিল ঠিক তেমন করে সাজানো হয়েছে। তুমি বসো, আমি তোমাকে আজ রাতে সবই বলবো এক এক করে। ঠিক আছে, বলো। একটু পরে ইরাকে এক এক করে সব সত্যি বলতে থাকে। আপনারা তো সব কিছুই জানেন, সেজন্য নতুন করে আর কোনো কিছুই বলেনি আপনাদের। সবটা শুনে ইরা কি বলবে তা ভেবে পাচ্ছে না, সেজন্য কিছু বুঝে উঠতে না পেরে জড়িয়ে ধরে আকাশকে। আচমকা এরকম করাতে আকাশ নিজেও একটু ভয়ে আছে, কেননা এরা উল্টাপাল্টে কিছু বলবে কি না এটা ভেবে চুপ করে আছে। অনেকটা সময়ের পরে ইরা ছেড়ে দিয়ে বিছানায় বসে পড়ে। এইসব কথা আমার থেকে আগে কেন লুকিয়েছ? তুমি ধনীদের তেমন একটা পছন্দ করো না, সেজন্য আমি এই কাজটা করলাম। আমি ধনীদের পছন্দ করতাম না এটা ঠিক, কিন্তু তোমাকে দেখার পরে আমার ধারণা পুরো চেঞ্জ হয়ে গেছে। সেজন্য এখন সময় নষ্ট না করে আজকের রাতটা আমরা দুজন উপভোগ করি। প্রথম রাতেই আমি তো ভেবেছিলাম। কোনো কিছু ভাবতে হবে না। আমরা যখন দুজন দুজনের সম্পর্কে সব কিছু জানি, তখন আর সময় নষ্ট করার কোনো মানেই হয় না। ঠিক আছে, চলো। এরপর ওরা নিজেদের মতো সময় কাটাতে থাকে। পরের দিন সকালে ইরা নিচে এসে নাস্তা বানিয়ে দাদুকে খেতে দেয়। আরে তুমি কেন কষ্ট করে এইগুলো করতে গেলে? ঠিক আছে। দাদু, একটা কথা বলার ছিল। কি কথা বলো? বাবা তো আমার উপরে অনেক রেগে আছে। সেগুলো তো আমি জানি। সেজন্য তুমি যদি বাবাকে একটু সাহায্য করো, তাহলে উনি আর এরকমভাবে রেগে থাকবে না। আচ্ছা, তোমার বাবাকে তাহলে আসার জন্য বলো। ঠিক আছে, যান। এরা বিকালে ওর বাবাকে আসার জন্য বলে। উনিও আসে আর অবাক হয়। এরা ওর বাবাকে ভিতরে নিয়ে আসে। এটাই হচ্ছে আমার শ্বশুর বাড়ি। কি বলছি, এত বড় একটা পরিবারে তুই থাকিস? হ্যাঁ আব্বু, তুমি তো আমার কোনো কথাই শুনলে না।
আমার যে অনেক বড় ভুল হয়ে গেছে, তুই আমাকে ক্ষমা করে দে ইরা। এখন বসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। খাবার দেওয়ার সময়ের কথা বলতে থাকে। এভাবে 15টা দিন কেটে যায়। ইরা আর আকাশের ভালোবাসা আর খুনসুটি আগের মতোই আছে। এইদিকে তুমি একটা কথা জানো কি? কি কথা বলো? ইরা তো একে গ্রুপের মালিককে বিয়ে করেছে। সেজন্যই তো আমাদের এখন এরকম একটা অবস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে। এখন কি করবা? ওদের সাথে তো ক্ষমতা দিয়ে পারবো না। তাহলে অন্য কোনো বুদ্ধি বের করো। ওদের তো এভাবে ছেড়ে দেওয়া যায় না। এটা কিন্তু ঠিক বলেছ, ওদের এভাবে ছেড়ে দেওয়াটা মোটেও ঠিক হবে না। এখন তাহলে কি করা যায়? ওই সব তুমি আমার উপরে ছেড়ে দাও। তুমি কি করবে? ওরা তো আমাদের বিজনেসের দিক দিয়ে আটকে রেখেছে। আমরা এখন আমাদের পুরনো বিজনেস শুরু করব নতুন করে। সেটা কি? ওটা তোমাকে বলা যাবে না। আমি জানলে সমস্যা কি? সমস্যা আছে বলেই তো বলা যাবে না, কেননা ওটা অনেক খারাপ একটা কাজ, বুঝতে পেরেছো? বুঝলাম, কিন্তু পুলিশের কোনো ভয় নেই তো? সেরকম কিছু তো আছে। খারাপ কাজ যখন বলেছি, পুলিশের অবস্থান তো থাকবেই। বুঝতে পেরেছি, তবে যাই করো না কেন একটু সাবধানে করিও। ঠিক আছে। 2 দিন পরে বিভিন্ন স্থান থেকে মেয়েদের কিডন্যাপ থেকে শুরু করে আবারও অপহরণের কাজ শুরু হয়, যা নিয়ে অনেকে ভয়ে আছে। লিমন নিলয় ওদের আস্থানেই বসে আছে। বাবা, এবার 7টা মেয়েকে নিয়ে এসেছি। এত কম মেয়ে তো পাচার করতে পারবো না। এখন তাহলে কি করব? চারদিকে তো লোকজন শুরু করে দিয়েছে। যাই করুক না কেন, কোনোভাবেই আমাদের বসে থাকলে চলবে না। আমি তাহলে বের হলাম। সাবধানে যাবি। মোটামুটি 30টা মিনিট চললেই আমরা সাপ্লাই দেওয়া শুরু করব। ঠিক আছে। 3 দিন পরে আকাশের মোবাইলে আবারও নেভি অফিস থেকে কল আসে। তোমরা হঠাৎ করে কল করেছো? কোনো নিউজ কি শুনেছেন? কি শুনবো আমি? বিজনেস করেই তো ঠিক মতো কুল পাচ্ছি না। আবারও মেয়ে পাচার কার্যক্রম শুরু হয়ে গেছে। 3 মাস পরে আবারও? জি স্যার। আমাকে না বলে ওখানে থাকা বড় অফিসারদের বলো। স্যার, ওনারা বলল আপনাকে একবার বিষয়টা জানাতে, আপনি যদি একটু খোঁজ নিয়ে আমাদের জানাতেন। ঠিক আছে, জানাবো আমি। এবার 7 দিন কেটে যায়। নিলয় অলরেডি 30টা মেয়েকে পাচার করে দিয়েছে। আকাশ অনেক চেষ্টা করেও কোনো খোঁজ নিতে পারেনি। সেজন্য আকাশ একটা প্ল্যান করে। পতিতালয় থেকে 5টা মেয়েকে নিয়ে নেভি অফিসে আসে। স্যার, এদের কেন এনেছেন? কিন্তু এরা এই কেসে সাহায্য করব? কোনো ভালো মেয়েকে এই কেসে কোনোভাবে নেওয়া যাবে না। ওদের যদি কেউ কিছু করে তাও এদের কোনো সমস্যা নেই, কারণ এটাই ওদের কাজ। ওদের শৈলে এক একজনের 5টা করে টাকার বসানোর ব্যবস্থা করো। কেন স্যার? এদের নর্মাল মেয়েদের মতো পোশাক পরিয়ে বাইরে ঘোরাবো, এতে ওদের ধরে নিয়ে যাবে আর আমরা খুব সহজে ট্র্যাক করতে পারবো। ঠিক আছে, তৈরি করে দিচ্ছি। এরপর কিছু মেয়ে অফিসার ওদের একদম সিম্পলভাবে সাজিয়ে দেয়, ভাবে সাথে ট্যাকারও লাগিয়ে দেয়। এরপর ওদের আলাদা আলাদা জায়গাগুলোতে পাঠিয়ে দেয়, সাথে ওদের উপরে নজর রাখতে থাকে। কিছু ঘন্টা পর এক একে 5টা মেয়েকে কিডন্যাপ করা হয়, তাও 5টা আলাদা জায়গা থেকে। ওদের তো নিয়ে গিয়েছে, ওদের ট্র্যাক করতে থাকো। ওদের আলাদাভাবে রাখা হয়েছে নাকি একসাথে রাখা হয়েছে, এই জিনিসটা আগে শিওর হয়ে নাও। এখনও সবাই আলাদাই আছে। অফিসারদের বলবে ওরা যখন 5 জন একসাথে হবে তখন আমাকে জানাবে। ঠিক আছে। কথা শেষ করে বাসে ফিরে আসে। এসে ইরাকে সব কিছু জানায়। তুমি একা এখন কত দিকে সামলাবে বলো তো? কই কত দিক? এক দিক দিয়ে আমি, অন্য দিক দিয়ে অফিস, আবার নতুন করে নেভির লোকদের সাহায্য করছো। ভুলে যেও না, নেভিতে ছিলাম বলেই কিন্তু তোমাকে আমি আপন করে পেয়েছি। জানি, তবে যাই করো না কেন একটু সাবধানে করিও। এই নিয়ে কোনো চিন্তা করো না, আমি তো শেষটা দেখেই ছাড়বো। ও শোনার পরে 2 দিন পরে ওই 5টা মেয়েকে মূল জায়গায় আনা হয়। অফিসার আকাশকে জানায়, একটা কাজ করো, এই 5টা মেয়ে এতদিন আলাদা আলাদা যে জায়গাগুলোতে ছিল ওই লোকেশনে পুলিশকে বলো যাওয়ার জন্য। যতজন লোক পাবে তাদের যেন ধরে নিয়ে যায়। কিন্তু মূল জায়গা? ওখানে আমি যাব তোমাদের নিয়ে। কবে যাবেন? সমুদ্রের ধারে যখন
তখন ভোরবেলায় যাব। ঠিক আছে। এরার সাথে কথা বলে ভোরে রওনা দেয় সমুদ্রের ধারে ওই লোকেশনে। ওখানে আসার পরে এখন কি করব? ওদের চারিদিক থেকে আগে ঘিরে রাখো, কোনোভাবে যেন কেউ আসতে না পারে। ঠিক আছে, ঠিক আছে। ওরা চারিদিক থেকে ঘিরে রাখে, তারপর এক এক করে হামলা করে বাকিদের মেরে ফেলতে থাকে। লিমন আর নীলই তো পালানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু শেষমেশ আকাশের কাছে ধরা খেয়ে যায়। তাহলে তোমরা বাপ ছেলে এত বছর এই কাজ করে এসেছো? এ কি, তুই এখানে কেন? এখানে না আসলে তো জানতেই পারতাম না তোরা এই কাজে জড়িত। দেখ আকাশ, ছেড়ে দে আমাদের, নয়তো ভালো হবে না কোনোভাবে। তোদের সাথে ভালো আর হবে কি করে? এখন যা হবে সবই তো খারাপ হবে। ওদের নিয়ে যাও। ঠিক আছে। ওদের বাবা ছেলেকে নিয়ে চলে যায়। এর সাথে যত মেয়েকে উঠিয়ে এনেছে তাদেরও এক এক করে ওদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেছে। সকালে আকাশ বাসায় ফিরে। আকাশ, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। আচ্ছা নীলাকে একটা কল দাও তো। ওকে কেন কল দিব? দাও, তারপর বলতেছি। এরা কল দেয়, তারপর আকাশ ওকে নিয়ে কিছু কথা বলে, যা শুনে নীলা বিশ্বাসই হয় না। তাহলে আজ বিকালে এই ঠিকানায় এসে যোগাযোগ করলেই পেয়ে যাবে। বিকেলে আকাশও ইরাকে নিয়ে বের হয় নেভি হেডকোয়ার্টারের দিকে। ওখানে আসার পরে আমরা এখানে কেন এসেছি? ভিতরে চলো, দেখতে পারবে। ভিতরে আসে ওরা। এসে অপেক্ষা করতে থাকে। একটু পরে নীলাও আসে। এখানে নিলয় নামে কাউকে কি আনা হয়েছে? জি আছে এখানে। ভিতরে এসে নিলয় আর ওর বাবাকে দেখে নীলার তো বিশ্বাসই হচ্ছে না ওরা এরকম কোনো কাজ করতে পারে। তোমরা এত খারাপ কাজ করো? কি করব বলো, আমাদের তো বিজনেস করতে আর দিল না, সেজন্য পুরনো ব্যবসা আবার শুরু করেছি। তাই বলে এরকম একটা খারাপ কাজ করবে? আমাদের এখান থেকে সারানোর ব্যবস্থা করো নীলা। এতই কি সহজ? কথাটা বলতে বলতে আকাশ ওখানে আসে। এ কি, তুই এখানে কি করছিস? এত কিছু হয়ে গেল, তাও ওনার দেমাগ এখনো কমেনি। কমেছে কি মনে নেই? তা কি এখন তোর কাছ থেকে আমাকে জানতে হবে? আকাশের স্বামী যেন কখনো জেল থেকে বের হতে না পারে। তোর স্বামীর কথা এরা কেন শুনবে? আমি তোকে বের করেই ছাড়বো। পারলে চেষ্টা করে দেখো। যত ডলার লাগবে আমি খরচ করব, তাও ওকে বের করব। কেউ আমাকে আটকাতে পারবে না। আমি পারবো। তুই কে আমাকে আটকানোর? আমার স্বামী একজন এক্স নেভি অফিসার। ও না চাইলে তোর স্বামী কখনো বের হতে পারবে না। কিন্তু তোর দেখি এখনো আগের মতোই দেমাগ রয়ে গেল। ভেবেছিলাম তোর কথা ভেবে তোর স্বামীকে আরেকটা সুযোগ দিব, কিন্তু এখন তো তা দেওয়ার ইচ্ছেও হলো না। চলো আকাশ, আমরা যাই এখান থেকে। এরা আকাশকে নিয়ে চলে আসে ওখান থেকে। আর এখানেই গল্পটা শেষ হলো।